Hello, guys. First of all, I'd like to apologize to all of you. I was away for so long, but now I'm finally back, and I'm back with something important. Today's video will be on Asleep in the Valley by Arthur Robo. এই ভিডিওটা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ পড়ছে, মানে যাদের এই 2 মাসের মাথায় ক্লাস 12-এ বোর্ড এক্সাম আছে বা এইচএস এক্সাম আছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো যে তোমরা সবাই খুব মন দিয়ে দেখবে আর শুনবে। শুরু করার আগে আমি পোয়েটের নাম নিয়ে যে কনফিউশন সেটা দূর করে দিতে চাই। পোয়েট হচ্ছে ফ্রেঞ্চ, আর ওনার নামের কারেক্ট ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন হলো জন নিকোলাস আর্থুর রবো। ঠিক আছে? সো লেটস স্টার্ট। Asleep in the Valley is a war poem. The poet Jean Nicolas Arthur Roubaud, popularly known as the Boy Poet, hails from France and was himself a soldier in the Dutch colonial army in 1876. He therefore had the first-hand experience of war and understood the futility of war. This poem was written by him the following year. It is in the form of a sonnet, and a sonnet is a poem of 14 lines. The poem is also a lyric. The poet first creates a beautiful picture of nature in front of our eyes, but we receive a rude shock at the end of the poem when we understand that the young innocent soldier is not simply asleep, but is dead, a casualty of war, a victim of warfare. Asleep in the Valley, Arthur Robo. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. Asleep মানে হলো ঘুমন্ত বা ঘুমিয়ে আছে কেউ, আর ভ্যালি মানে হলো উপত্যকা, মানে দুটো পাহাড়ের মাঝে ঢালু জায়গা বা সমান জায়গা, প্লেন জায়গা। এখানে কবিতার শুরুতে আমরা দেখতে পাই একটি ভ্যালির খুব সুন্দর একটি বর্ণনা। ভ্যালিটা হচ্ছে স্মল আর গ্রিন, মানে ছোট এবং সবুজ। আর এই ছোট ভ্যালিটির উপর দিয়ে বয়ে চলেছে ধীর গতিতে একটি ছোট নদী। A slow stream flows and leaves long strands of silver on the bright grass. নদীটিকে দেখে মনে হচ্ছে যেন রূপালী রঙের ফিতে সে উজ্জ্বল ঘাসের উপরে। তারপর আমরা দেখছি From the mountain top stream the sun's rays. পাহাড়ের উপর থেকে, মানে পর্বত শৃঙ্গ থেকে ঝর্ণার মতো সূর্যের রশ্মি, মানে সানস রেস নেমে আসছে, যা ওই উপত্যকাকে আলো দিয়ে পরিপূর্ণ করছে, ভরিয়ে দিচ্ছে। The description of the valley and the scene is really beautiful. এই স্ট্যান্জাতে কবি এত স্পষ্টভাবে বা ভিভিডলি এই ভ্যালির বর্ণনা করেছেন যে আমাদের চোখের সামনে এই উপত্যকার মনোরম দৃশ্য ভেসে উঠছে। হলো মানে হলো ফাঁপা জায়গা। এখানে দ্য হলো বলতে বোঝানো হচ্ছে এই ভ্যালিকে, যা দুই পাহাড়ের মাঝে অবস্থিত। দ্য ভ্যালি দ্যাট লাইজ বিটুইন দ্য মাউন্টেন্স। এবার আবার টেক্সটে ফিরে যাই। লাইন নাম্বার 5. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green sun-soaked bed. এই 4টি লাইনে আমরা পাচ্ছি একজন সোলজারের বর্ণনা। সোলজারটা কেমন? হি ইজ ভেরি ইয়াং, মানে একদমই অল্প বয়স্ক, একেবারেই তরুণ। হি লাইজ ওপেন মাউথেড, সে মুখ হাঁ করে শুয়ে রয়েছে। তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছ। কবি কল্পনা করছেন যে এই গাছগুলো তার মাথার নিচে বালিশের কাজ করছে।
পিলো মানে হলো বালিশ। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। asleep মানে সে ঘুমিয়ে আছে। stretched in the heavy undergrowth মানে সে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে রয়েছে উপত্যকায় গজিয়ে ওঠা ঘাসগুল্মের উপরে। হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথের মানে হলো grasses and shrubs that grow in plenty in the valley. Next line. Pale in his warm green sun-soaked bed. পেল মানে হলো বিবর্ণ, তার মুখটি ছিল বিবর্ণ বা ফ্যাকাশে। ফ্যাকাশে মুখ নিয়ে সেই সোলজারটি উষ্ণ সবুজ সূর্যের রশ্মি দ্বারা পুষ্ট বিছানায় অর্থাৎ সেই উপত্যকার সবুজ ঘাসের উপর শুয়ে রয়েছে। নেক্সট স্ট্যান্জা। His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guile. Ah, nature, keep him warm. He may catch cold. তার পা দুটি ফুলের মধ্যে আর সে ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ তার পায়ের কাছে রয়েছে উপত্যকায় ফুটে থাকা অজস্র ফুল। হি স্মাইল, তার হাসিটি হলো শিশু সুলভ বা একটি শিশুর মতো, যা মৃদু এবং ছলনাহীন, নিষ্পাপ, অকপট। জেন্টল উইদাউট গাইল। আমরা দেখছি কবি এখানে নেচারকে বা প্রকৃতিকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলছেন যে যেন সে এই সোলজারকে উষ্ণ রাখে, না হলে তার ঠান্ডা লেগে যেতে পারে। এবার লাস্ট তিনটে লাইন। The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast. At peace. In his side there are two red holes. The humming insects don't disturb his rest. মানে গুঞ্জনরত পতঙ্গগুলিও তার বিশ্রামকে বিঘ্নিত করছে না, বা অন্য কথায় আমরা বলতে পারি গুঞ্জনরত পতঙ্গগুলি তার ঘুম ভাঙাতে পারছে না। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। সে সূর্যের আলোয় ঘুমিয়ে আছে, একটি হাত তার বুকের উপরে রেখে। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তার শরীরের পাশে দেখা যাচ্ছে তার গায়ে দুটো লাল গর্ত। টু রেড হোলস অর্থাৎ বুলেটের আঘাতে তৈরি হওয়া দুটো রক্তাক্ত গর্ত। টু বুলেট উন্ডস মার্কড বাই ব্লাড। কবি এই কবিতায় সৈনিকের বর্ণনা করতে গিয়ে পেল ওয়ার্ডটি ইউজ করেছেন 8th লাইনে। 12th লাইনে তিনি বলেছেন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, কিন্তু কোথাও তিনি বলেননি যে সে মৃত। শেষ লাইনে ইন হিজ সাইড দের আর টু রেড হোলস, কবি পাঠকদের পরিষ্কার ইঙ্গিত দেন যে সোলজারটি আসলে শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে নেই, আসলে সে বুলেটের আঘাতে মৃত একজন সৈনিক। With this, the poet brings out the futility of war, which is the main theme of this poem. ফিউটিলিটি অফ ওয়ারের মানে হলো যুদ্ধের অসারতা। আর এই যুদ্ধের অসারতা আর অন্য আরও ইম্পর্টেন্ট টপিক মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।